তো আসসালামু আলাইকুম, ভালো আছো সবাই আশা করি। আজকে আমরা ধারা নিয়ে আলোচনা করব। ধারা সিরিজ আর কি, যেটাকে ইংলিশে বলে। ইন ডিটেলস আলোচনা করবো এই ধারা নিয়ে। একটু ক্লিয়ারলি বলি, সেটা হলো গিয়ে আমি এখানে বইয়ের যতগুলো ম্যাথ আছে, যে টাইপের ম্যাথ আছে, আমি সবগুলো এই লেকচারগুলোতে আলোচনা করব। কেউ যদি আমার লেকচার ফলো করো, দ্যাটস এনাফ ফর ইউ। এটা তোমার 80% বইয়ের ম্যাথ প্লাস তোমার প্রিপারেশন এটা কভার হয়ে যাবে আই থিঙ্ক। তারপর 20% হলো গিয়ে তোমার আরো একটু প্রচেষ্টা করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে ইতিহাস কিভাবে কি আসছে এই ধারাটা, সেই জিনিসটাও একটু আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত, সোজা কথা যতটুকু পারি আর কি। তো আমরা কি শিখবো আসলে এখানে, সেই জিনিসটা আগে আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো গিয়া অনুক্রম শিখবো, ধারা ধারা শিখবো, যে এই টপিক যার উপরে থাকবে আর কি সেটা শিখবো। ধারার প্রকারভেদ শিখবো, সসীম ধারা, অসীম ধারা, ফিবোনাচ্চি ধারা, তারপর হারমোনিক সিরিজ, পাওয়ার সিরিজ, এগুলো সম্পর্কে হালকা আইডিয়া থাকবে, এই হারমোনিক সিরিজ, পাওয়ার সিরিজ এগুলো সম্পর্কে। তারপর ধারার প্রয়োজনীয়তা, ধারার ইতিহাস। তো আমরা শুরু করব ধারার প্রয়োজনীয়তা থেকে, ধারার ইতিহাস থেকে, এই দুটো টপিক্স থেকে। অর্থাৎ এটা নাম্বার 1 টপিক্স, নাম্বার 2 টপিক্স, ধারার প্রয়োজনীয়তা কেন পড়লো আর কি। হ্যাঁ, প্রথমে একটা প্যারাডক্স নিয়ে আলোচনা করি। সেটা কি? সেটা হলো গিয়া বিখ্যাত গ্রিক একটা প্যারাডক্স আছে, সেটা বলে নিচ্ছি। ভদ্রলোকের নাম হলো গিয়া জেনো অফ এলিয়া। এই জেনো অফ এলিয়ার একটা প্যারাডক্স আছে, যাকে বলা হয় জেনোস প্যারাডক্স। ঠিক আছে, প্রয়োজনীয়তাটা নিয়ে আমি আলোচনা করতেছি। জেনোস প্যারাডক্সে কি বলতেছে? বলতেছে যদি আমি এটা পথ অতিক্রম করতে যাই, এটা রাস্তা, ঠিক আছে, তো এই রাস্তাটা প্রথম আমি 1 মিটার গেলাম, ধরা যাক এই রাস্তাটা 2 মিটার ধরে নিচ্ছি। এরপর কি বলতেছে? বলতেছে যে পরবর্তী এই যে 1 মিটার বাকি আছে, সেই 1 মিটারের অর্ধেক অর্ধেক করে যেতে হবে। অর্ধেক অর্ধেক করে যেতে হবে, এই কথাটার মানে কি? পরবর্তী 1 মিটারের অর্ধেক হলো গিয়া হাফ, এই হাফের অর্ধেক হলো গিয়া 1/4, 1/4 এর অর্ধেক হলো গিয়া 1/8, 1/8 এর অর্ধেক হলো গিয়া 1/16, এরকম। সো একটু খেয়াল করে, 1/16 এর অর্ধেক কি? 1/32। এই পথ কিন্তু সে, তার যে স্টেপটা কিন্তু ধীরে ধীরে ছোট হইতেছে, অনেক ছোট হবে। অসীমে গিয়ে হয়তো বা একদম জিরো হয়ে যাইবে স্টেপটা, বাট সে কিন্তু সামনে আগাইতেছে। স্টেপ ছোট হইলেও সামনে আগাচ্ছে, মানে কি? স্টেপ ছোট, তার স্টেপ ছোট, বাট সামনে আগায়, সামনে আগায়। এখন প্রশ্ন হলো, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি আসলে? সে কি এই 2 মিটার পথ কখনো অতিক্রম করতে পারবে না? অসীমে গিয়েও কি সে পারবে না? এই প্রশ্নটা প্রথম জেনো অফ এলিয়া বা জেনোস প্যারাডক্স নামে কথাটা আছে, উনি এই সমস্যাটা প্রথম ফাইন্ড আউট করেন। এখন এটার সলিউশনটা কি? সলিউশনটা উনি দিতে পারেন নাই। তার মানে আমরা যদি এরকম 1/2, 1/4, 1/8, 1/16 এরকম যোগ করে করে আমরা অসীমের দিকে যাইতে থাকি, অ্যাকচুয়ালি মানটা কি আসে সেটা ওই জেনো অফ এলিয়া বলতে পারেন নাই। তো এই ফার্স্ট প্রয়োজনীয়তা দেখা গেছে যে ধারাটা কি আসলে, অসীম পর্যন্ত গেলে তার অ্যাকচুয়াল মানটা কি, এটা একটা প্রয়োজনীয়তা ধারার। সো এই জিনিসটা আমরা ফার্স্ট বুঝলাম, যেটা ধারার প্রয়োজনীয়তা আছে এখান থেকে। 2 নম্বর প্রয়োজনীয়তাটা কি? সেটা হলো গিয়া পিথাগোরাসের প্রয়োজনীয়তা। পিথাগোরাস কিছু ইতিহাসে আমরা জানি যে পিথাগোরাস সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র দিয়েছিলেন, বাট উনি আরো অনেক কাজ করেছিলেন। কি কাজ করেছিলেন খেয়াল করো। উনি চাইছিলেন যে একটা বৃত্তের ক্ষেত্রফল মাপতে, একটা বৃত্তের ক্ষেত্রফল। তখন কেউ বৃত্তের ক্ষেত্রফল মাপতে পারে নাই। উনি কি করছেন? উনি ভাবছিলেন যে আমি একটা কাজ করি, আমরা তো জানি ত্রিভুজের ক্ষেত্রফল মাপতে পারি, ত্রিভুজ আঁকি বৃত্তের ভিতরে। বৃত্তের মধ্যে যখন ত্রিভুজ আঁকেন, উনি দেখেন যে এখানে কিন্তু বেশ ফাঁকা জায়গা রয়ে গেছে, বেশ ফাঁকা জায়গা রয়ে গেছে। তা আমি যদি চিন্তা করি যে না, ত্রিভুজ না, আমি এখন এখানে কি আঁকবো? চতুর্ভুজ আঁকবো, তাহলে কিন্তু ফাঁকা জায়গাটা কমে যাচ্ছে। যে কোনো ত্রিভুজের থেকে ওই একই স্পেসে চতুর্ভুজের পরিমাপটা বেশি হয়। চতুর্ভুজের পরিমাপটা বেশি হয়। এই যে চতুর্ভুজ হয়ে গেল আমাদের। তো এখন কিন্তু দেখো ফাঁকা জায়গা কিন্তু এখনো রয়ে গেছে, চারপাশে ফাঁকা জায়গা রয়ে গেছে। সো চতুর্ভুজ দিয়ে হবে না, আমি কি করলাম? তাহলে পঞ্চভুজ আঁকবো, বৃত্তের মধ্যে পঞ্চভুজ আঁকবো। পঞ্চভুজ, 1 বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু, 5 বাহু। দেখো ফাঁকা জায়গা কিন্তু অনেকটা কমে গেছে এখন। তার মানে 5 বাহু দিয়েও কিন্তু ফাঁকা জায়গায় কমলেও ফাঁকা জায়গা কিন্তু রয়ে গেছে এখন। এখন আমি কি করবো? ষষ্ঠভুজ আঁকবো। তো সর্বভুজ আঁকি, সর্বভুজ 3টা আছে, 4, 5, 6, ফাঁকা জায়গা আরো কমে গেছে। এখন আমি কি করব? আমি এখানে 20টা বাহু দিয়ে একটা ভুজ আঁকবো, 20টা বাহু। তো একদম এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো অলমোস্ট ফাঁকা জায়গা অনেকটাই কমে গেছে। এখন যতই আমি ভুজ বাড়িয়ে, বাহু বাড়িয়ে আমি যদি বৃত্তের ক্ষেত্রফলটা পরিমাপ করতে যাই না কেন, কিছুটা কিছুটা হইলেও আমার ফাঁকা জায়গা থাকবে। তাহলে আমি কয়টা ভুজ নিয়ে আমি একটা ক্ষেত্র তৈরি করে পুরো জিনিসটার ক্ষেত্র মাপতে পারি?
তখন বলা হয়েছে যে এখানে অসীম সংখ্যক, ইনফিনিটি সংখ্যক, মানে এটার কোনো জানা নাই আসলে যে আসলে কত মান হইতে পারে, এত সংখ্যক ভুজ নিয়ে আমি যদি একটা ক্ষেত্র তৈরি করি তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে আর কি। বাট পিথাগোরাস এই সমস্যাটার কোনো সমাধান দিতে পারেন নাই। উনি বলছিলেন অসীম সংখ্যক, তাহলে এগুলোর যোগফল কেমন হবে, এই যোগফল তো আমার জানা নাই। ওকে, তো এই সমস্যাটা উনি যখন ফাইন্ড আউট করলেন উনি দিতে পারেন। এবার উনি ওনার থেকে আর কি ধারাটার ইতিহাসটা শুরু হয়। উনি যেরকম এই সমস্যাটা ফাইন্ড আউট করছেন যে একটা ভুজ, দুইটা ভুজ, তিনটা ভুজ, হ্যাঁ, এরকম যখন সমাধান করছেন উনি প্রথম বলছেন যে সংখ্যাগুলো এরকম ক্রমিক আকারে ধারাবাহিকভাবে বাড়তে থাকে, 4, 5, 6 ডট ডট ডট, সে সামনে যাবে, কত পর্যন্ত যাবে সেটা উনি বলতে পারেন নাই। তা আমরা ধারা প্রয়োজনীয়তায় পিথাগোরাস একটা প্রয়োজনীয়তা দেখাই গেছেন, প্লাস উনি কিন্তু ধারার শুরুটা করে গেছেন। তাহলে আমি বলতে পারি ধারার স্টার্টিং, অর্থাৎ সিরিজ এই কনসেপ্টের স্টার্টিং শুরু করছিলেন পিথাগোরাস, মিস্টার পিথাগোরাস। তো ওনার সম্পর্কে আমরা একটা নতুন তথ্য জানলাম তাহলে, ঠিক আছে। ওকে, তৃতীয় প্রবলেম যেটা, ঠিক প্রবলেম না এটা, আমরা ইতিহাসের দিকে এখন চলে যাব। তো 3 নাম্বার, ওনার নাম হলো ইউক্লিড, খুবই বিখ্যাত একজন জ্যামিতিবিদ। এই ইউক্লিড তার এলিমেন্টস নামে একটা বুক আছে, এলিমেন্টস বুক। এই এলিমেন্টস বুকে উনি ওনার এই ধারার যে ব্যাপারটা উনি বলে গিয়েছিলেন যে এইটা তো হয়, ঠিক আছে, আমরা এখন এটা তো সাধারণ সংখ্যার, ক্রমিক সংখ্যার ধারা একটা বা একটা অনুক্রম। উনি বলছিলেন যে না, অনুক্রম এরকম হইতে পারে যে 1, 3, 4, 5, 7, 9 এরকম হইতে পারে, এটা পশ্চিমে চলে যেতে পারে, আবার 2, 6, তারপর 2, 4, 6, 8 এটা অসীমে চলে যেতে পারে, এরকম ধারাও হয় আর কি। অর্থাৎ জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ধারা এটাও হয়, এটা বলে গেছিলেন ইউক্লিড। এটা ইতিহাস, এখন মনে হচ্ছে এগুলো সাধারণ জিনিস, বাট এই সময় তো সংখ্যাই ঠিক মতো আবিষ্কার হয় নাই। ওনারা কিন্তু এই সময় থেকে এই ধারার কনসেপ্টটা নিয়ে কি করছেন, গবেষণা করে গেছেন। আচ্ছা, ইউক্লিডের পরে 4 নাম্বার, এটা হলো গিয়ে পঞ্চম শতাব্দী ভারতীয় একজন, আমরা বলতে পারি ভারতীয় একজন ম্যাথমেটিশিয়ান আরিয়াভাটা। উনি বলছেন যে ঠিক আছে, ততক্ষণে তো ততদিনে তো যোগ বিয়োগ ভাগ আবিষ্কার হয়ে গেছে। উনি বলছিলেন যে 1 + 2 + 3 + ডট 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 n স্কোয়ার, এটার মান কত আমরা সেটা জানি, মান কত সেটা উনি বের করে ফেলছেন। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফলের মান n, স্বাভাবিক সংখ্যার যোগফলের মান উনি বের করে ফেলছেন, এই আরিয়াভাটা। ওকে, তো ধারার ইতিহাস আরো সামনে আগাইতেছে চলে আসছে নিউটনের যুগে। নিউটন কি করলেন? নিউটন তার পূর্ববর্তী একজন বিজ্ঞানী যে দ্বিপদী বিস্তৃতি আবিষ্কার করে গেছিলেন, হ্যাঁ, সেই দ্বিপদী বিস্তৃতির কনসেপ্ট থেকে, এই দ্বিপদী বিস্তৃতি এটা 19-এও আছে, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে, এটাও একটা ধারার কনসেপ্টই, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে উনি কি করলেন, উনি ক্যালকুলাস আবিষ্কার করে ফেললেন। ক্যালকুলাস এটা ইন্টারমিডিয়েট থেকে শুরু হবে এই টপিক্সটা। ম্যাথমেটিক্স মানেই ক্যালকুলাস, ম্যাথমেটিক্স মানেই কি ক্যালকুলাস, ক্যালকুলাস ছাড়া ম্যাথমেটিক্স অসম্ভব। তো ধারা নিয়ে গবেষণা করতে গিয়ে নিউটন দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে ক্যালকুলাস আবিষ্কার করে বসলেন। ওকে, এই ক্যালকুলাসের মাধ্যমে ধারাকে সলভ করতেন আর কি। সো আমি বলতে পারি ক্যালকুলাসের মাধ্যমে ধারার ফাংশনকে সলভ করতেন। কে করতেন? নিউটন। তো নিউটনের পরে আসবে আরেকজন বিজ্ঞানী যার নাম লিবনিস। উনি নিউটন যেভাবে সাধারণ নিয়মে ধারাকে সলভ করতেন, উনি কি বললেন যে না, এরকম ভাবে ধারা সলভ করার দরকার নেই, আমরা একটা সূত্র আবিষ্কার করি। উনি দিলেন পাওয়ার ফাংশনের কথা, পাওয়ার ফাংশনের মাধ্যমে এই নিউটন যেটা সলভ করতেন ওইটা সহজেই সলভ করা যায়, ঠিক আছে। আমরা কিন্তু খেয়াল করি এই জিনিসটা সম্পর্কে জানতে পারলাম, পাওয়ার সিরিজ বা পাওয়ার ফাংশন, এগুলা এই ডিটেলস মানে হায়ার লেভেলের পর। আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে কিভাবে এই ধারাটার ইতিহাসটা আসে। আচ্ছা, তো এই ছিল আমাদের ধারা একটা ইতিহাস। এরপরে যিনি আসেন তার নাম হলো বিজ্ঞানী ইউলার। এসে কি করলেন? ইউলার এসে কিছু ন্যাচারাল যে সংখ্যা আছে, যেমন ই হলো একটা ন্যাচারাল সংখ্যা। আমরা যখন লগ পড়েছি 19-এ, তখন আমরা দেখেছি যে এখানে একটা লগের বেস ই, হ্যাঁ, লগের বেস ই, এইটা কি? এটা হলো কি একটা ন্যাচারাল সংখ্যা, যাকে আমরা ইউলার নাম্বার বলি, ইউলার্স নাম্বার। তো ইউলার্স নাম্বারের উপরে যখন ফাংশন চলে আসে, হ্যাঁ, এই ফাংশন চলে আসে, তখন একটা ধারা তৈরি হয়। এই ধারার সলভ উনি করে গেছেন। ধারার সলভ, এগুলো কি বোঝার দরকার না, জাস্ট মাথায় রাখো, একটু মাথায় রাখবে এই জিনিসটা, যে কোথা থেকে কি জিনিসটা আসতেছে।
উনি এই ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশনের ধারাটা সলভ করে দিলেন। উনি উনি কি করলেন, উনি লন এক্স এর ধারা সলভ করে দিলেন, লন এক্স এর ধারা। ট্রাইগোনোমেট্রিক যে ইকুয়েশনগুলো আছে, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু কজ এক্স, হ্যাঁ, এই জিনিসগুলো ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এই ফাংশনগুলোর যে ধারা, এই ধারাটাকে উনি কি করলেন, সলভ করে দিলেন এই ইউলার। আমরা ধীরে ধীরে জানবো এগুলো, এখন না। এই ই কি, ই এর পরিচয় কি, এর ফান্ডামেন্টাল বেসিস কি, সেটা আমরা হায়ার লেভেলে গিয়ে জানবো, বাট এতটুকু মাথায় রাখবো আর কি ধারার ইতিহাসে। আচ্ছা, এবার লাস্ট আমরা একজনের নাম দেখবো, সেটা হলো গিয়ে ফিবোনাচ্চি। কি করছিলেন উনি? ফিবোনাচ্চি, এই যে আমরা দেখছিলাম ফিবোনাচ্চি ধারা। ফিবোনাচ্চি ধারাটা কি? আমাদের মেইন পড়া হলো এখানে, এই চ্যাপ্টারের মেইন পড়া ধারার প্রকারভেদ, সসীম ও অসীম ধারা, অনুক্রম, এই তিনটা হলো গিয়ে মেইন কনসেপ্ট অর্থাৎ এখানে। আর এগুলো হলো গিয়ে নর্মাল আর কি, ধারার পড়লে এগুলো সামনে আসে আর কি। সো ফিবোনাচ্চি কি বলেছিলেন? ফিবোনাচ্চি একজন বিজ্ঞানীর নাম, লিওনার্দো ফিবোনাচ্চি। উনি একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেন, খরগোশ। খরগোশ নিয়ে গবেষণা করতে গিয়ে উনি, ওনার একটা বই আছে, ওই বইতে উনি এই মানে এই অদ্ভুত ব্যাপারটা খেয়াল করছেন। খরগোশ, তারপর হলো গিয়া পাতা, গাছের পাতা, তারপর ফুলের পাপড়ি, হ্যাঁ, এই জিনিসগুলো, ফুলের পাপড়ি। উনি খেয়াল করলেন যে একটা খরগোশ যদি একটা খরগোশ, হ্যাঁ, একটা খরগোশ, এক জোড়া খরগোশ আর কি, মা খরগোশ বাবা খরগোশ ধরে নিচ্ছি, সেখান থেকে এক তো কোনো খরগোশ ছিল না, একটা আসছে, এক জোড়া খরগোশ আসছে, এক জোড়া থেকে পরবর্তীতে আসবে একটা, মানে 1 + 1। এক থেকে এই দুটো যোগ করলে আসবে 2, 2 সাথে 1 যোগ করলে আসবে 3, 3-এর সাথে 2 যোগ করলে আসবে 5, 5-এর সাথে 3 যোগ করলে আসবে 8, 8 এবং 5-এর সাথে যোগ করলে হয় কি 13, 13-এর সাথে 8 যোগ করলে হয় 21। এভাবে একটার পর একটা সামনে আগাবে। অর্থাৎ কোনো একটা সময় যদি এক জোড়া খরগোশ থাকে, সেখান থেকে দুইটা খরগোশ পাওয়া যাবে, দুইটা খরগোশ এবং একটা খরগোশ পাওয়া যাবে তিনটা, তিনটা এবং 2 যোগ করলে পাওয়া যাবে 5টা, 5টা এবং 3টা যোগ করলে পাওয়া যাবে 8টা খরগোশ। এভাবেই কোনো খরগোশ মারা যায় নাই। খরগোশ যদি কোনো খরগোশ মারা না যেয়ে থাকে, এরকম একটা সিকোয়েন্স অনুসারে খরগোশ তার বাচ্চা প্রসব করবে আর কি, ঠিক আছে। তারপর পাতা, পাতা হলো এরকম, একটা গাছে একটা পাতা তৈরি হয়েছে, সেই পাতা থেকে যদি পাতা তৈরি হয়, তাহলে এই সিকোয়েন্স মেনটেন করে সেই পাতা তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ফুলের পাপড়ি চিন্তা করি, ফুলের পাপড়িও এরকম, একটা ফুলের পাপড়ি থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 5টা, 5টা থেকে 8টা, এরকম ভাবে ছড়াই পড়বে। এটাকে বলা হয় ফিবোনাচ্চি ধারা। ফিবোনাচ্চি ধারা মানে এক ধারার সাথে 1, 2, মানে প্রথম দুইটার সাথে পরেরটা যোগফল হবে, এইটার যোগফলের সাথে এইটার যোগফল, অর্থাৎ 2 আর 3 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8। আমি আশা করি বুঝাইতে পারছি জিনিসটা, কনসেপ্টটা কি। অর্থাৎ পূর্বের দুইটার যোগফল হলো গিয়ে পরেরটা, তারপর ওই দুইটার যোগফল তারপরেরটা, ঠিক আছে। এটাকে বলে ফিবোনাচ্চি। ওকে, ফিবোনাচ্চি এই কনসেপ্টটা, ফিবোনাচ্চি ধারাটা যে এত চমৎকার, এটা তখন ফিবোনাচ্চি বুঝাইতে পারেন নাই। বাট এই জিনিসটা সম্পর্কে প্রথম মানে একটু মানে ঐসর্গিক টাইপের একটা মতবাদে নিয়ে আসছেন, যিনি, তার নাম তো এই পয়েন্টটা, অর্থাৎ আমরা যদি বলি যে ফিবোনাচ্চির এই ধারাটাকে আরো মানে একটু ঐশ্বরিক পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে যে ব্যক্তির অবদান, তার নাম জোহান্স কেপলার। উনি উনি কিন্তু গ্রহের গতিবেগই পর্যবেক্ষণ করে উনি সূত্র দিয়েছিলেন, জোহান্স কেপলার, ঠিক আছে। উনি কি বলছেন, উনি একটা রেশিও বের করছেন, যেটাকে বলা হয় গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিওটা কি আসলে? ধরো একটা মানুষের মুখমণ্ডল, হ্যাঁ, মুখমণ্ডল, তারপর 2 নাম্বার হলো আমরা বলতে পারি যে আমরা জানি যে লিওনার্দো ভিনসির যে বিখ্যাত একটা চিত্র আছে, ঠিক আছে, লিওনার্দো ভিনসির বিখ্যাত চিত্র, যেটা পৃথিবীর ইতিহাসে সব থেকে মানে একটা মিনিংফুল চিত্র যাকে বলা হয়, লিওনার্দো ভিনসির চিত্র, দ্য পিক্সো, ওটা কি কি বলে আমি ভুলে গেছি নামটা। তো লিওনার্দো ভিনসি চিত্র, তারপর হলো গিয়া 3 নম্বরে তাজমহল, ঠিক আছে। তারপর ন্যাচারাল অনেক ঘটনা আর কি, ন্যাচারাল অনেক ঘটনা, ন্যাচারাল অনেক ফেনোমেনা, ঠিক আছে। এই অনেক ফেনোমেনা, এগুলো সব গোল্ডেন রেশিও ফলো করে। গোল্ডেন রেশিও মানে কি? গোল্ডেন রেশিও হলো 1.6,
গোল্ডেন রেশিও হলো গোল্ডেন রেশিও হলো 1.618 এরকম একটা ভ্যালু। এটা কি বোঝায় আসলে? এটা বোঝায় গোল্ডেন রেশিও, এটা মানে ব্যাখ্যা দিচ্ছেন আসলে জোহান্স কেপলার। উনি কিভাবে ব্যাখ্যা দিলেন? উনি বললেন কি, উনি বললেন যে এরকম একটা সরলরেখা এ বি, আর এটা সি, সি এ বি এবং এসি আমি ভাগ করছি মাঝখান থেকে। তো এসিটা মোটামুটি বড় পার্ট আর বিসিটা হলো গিয়ে ছোট পার্ট। তো উনি কি বললেন? উনি বললেন যে এ বি বাই এসি সমান সমান এসি বাই বিসি। এই অনুপাতটা কোনো একটা সরল রেখা যদি মেনটেন করে, তাহলে সেই সরল রেখাটার যে অনুপাত হবে সেটা হবে 1.618। এটা একটা গোল্ডেন রেশিও, ঠিক আছে? তো মজার ব্যাপার হলো এটা তো জাস্ট বের করছেন এই জোহান্স কেপলার, তার সাথে ফিবোনাচি সম্পর্কটাকে, ফিবোনাচি সম্পর্কটাকে একটু খেয়াল করি। ফিবোনাচি সংখ্যাটা হলো গিয়া এই যে 1 আর 1, 1 আর 1 ভাগ করলে 1/1 সমান সমান 1 আসে। তারপর যদি আমি 2 কে 1 দ্বারা ভাগ করি, 2/1 সমান সমান 2, 3/2, 3/2 মানে 1.5। এবার যদি আমি 5 কে 3 দ্বারা ভাগ করি, মোটামুটি 1.51 আসে। এবার যদি 8 কে 5 দ্বারা ভাগ করি, মোটামুটি 1.4 টাইপের আছে কিছু একটা, হ্যাঁ। এরপর যদি আমি 13 কে 8 দ্বারা ভাগ করি, 13 কে 8 দ্বারা ভাগ, তো মোটামুটি দেখবো 1.61 এর দিকে যাচ্ছে আর কি। তো এরকম সামনে যত আগাবো, আমি যদি 221 কে 13 দ্বারা ভাগ করি, দেখবো 1.61 সামথিং সামথিং এরকম আসবে। তো যত আমি এরকম ভাগ করে করে সামনের দিকে যাবো, দেখবো সংখ্যাটা, এই ফিবোনাচি ধারাটা মোটামুটি এই গোল্ডেন রেশিও ফাই, ফাই মানে 1.618 এর দিকে ধাবিত হয়। এরকম যদি আমি 8 কে 5 দ্বারা ভাগ করি, 13 কে 8 দ্বারা ভাগ করি, 21 কে 13 দ্বারা ভাগ করি, ভাগ করতে 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 দেখবো প্রত্যেকটা মান ধীরে ধীরে একটা মানের দিকে ধাবিত হইতেছে। সেই মানটা আসলে কিছুই না, সেটা হলো গোল্ডেন রেশিও। এই তো মানুষ ফিবোনাচি ধারাকে একটা বলছে, ফিবোনাচি ধারা কি নাকি অনেক বিশাল একটা কিছু। ইন রিয়েলিটি ন্যাচারাল অনেক কিছু ফলো করে ফিবোনাচি ধারা এবং গোল্ডেন রেশিও। মানে এটা একটা হইতে পারে যে আসলেই হয়তো ন্যাচার ওইভাবেই তৈরি হয়েছে, ওই সংখ্যার অনুপাত তৈরি হয়েছে, হয়তো আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করছেন। আবার এটাও হইতে পারে একটা কাকতালীয় ব্যাপার। বাট আমরা এতটুকু বুঝছি যে ন্যাচারাল অনেক কিছু এই দুইটা সংখ্যা ফলো করে। ওকে, আমরা বুঝতে পারলাম ফিবোনাচি ধারাটা সম্পর্কে, আমরা বুঝতে পারছি। আমরা হারমোনিক সিরিজটা সম্পর্কে বুঝি নাই, বাট পাওয়ার সিরিজ, ধারার প্রয়োজনীয় ধারার ইতিহাস সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া হয়েছে। বাট আমাদের এগুলো পড়া নাই, এগুলো জাস্ট একটা ইতিহাস। আমাদের পড়াটা কি, পড়াটা পড়ার আগে আমাদের একটু হারমোনিক সিরিজটা সম্পর্কে জানি। হারমোনিক সিরিজ, হারমোনিক সিরিজটা কি একটু দেখি, তাহলে আমরা মেইন পড়ায় ঢুকতে পারবো। হারমোনিক সিরিজ, ওকে বাচ্চারা খেয়াল করো, হারমোনিক সিরিজ, হ্যাঁ এটা কি হারমোনিক সিরিজ। ধরো একটা সংখ্যা 1, 1 এর পরে পরবর্তী সংখ্যা আসবে হাফ, এর পরবর্তী সংখ্যা আসবে 1/3, এর পরবর্তী 1/4, 1/5, 1/6। মানটা কিন্তু ক্রমশ ছোট হইতেছে আস্তে আস্তে, এটাকে বলা হয় হারমোনিক সিরিজ। এটা যত সামনের দিকে যাবে তত মানটা ছোট হইতে থাকবে, অসীমে গিয়ে এই মানটা 0 এর কাছাকাছি হয়ে যাবে। 1/0, 1/6, 1/1000, 1/1 লক্ষ, 1/1 কোটি, এরকম করতে করতে মানটা ইনফিনিটি 0 দিকে চলে যাবে। এইটাকে বলা হয় একটা হারমোনিক সিরিজ, সামনের দিকে প্রবাহিত থাকবে। যত মান তার অর্ধেক, এক এক করে কমতে থাকবে, 1/2, এখানে আসবে কি 1/1, 1/2, 1/3 এরকম, এটাকে বলা হয় হারমোনিক সিরিজ। আশা করি আমাদের এই কনসেপ্টটাও হয়ে গেছে। সো ফিবোনাচি ধারা, হারমোনিক সিরিজ, পাওয়ার সিরিজ, ধারা প্রয়োজনীয় ধারা ইতিহাস সব শেষ। মানে আইডিয়া নিলাম আর কি, এগুলো ডিটেলস তো আর আমাদের এখন দরকার না। আমাদের দরকার কি, অনুক্রম কি, ধারা কি, ধারার প্রকারভেদ, ধারা অসীম ধারা ও সসীম ধারা, এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো। ওকে, চলো আমরা অনুক্রমটা কি সেটা একটু দেখি। ধরো 1, 2, 3, 4, 5 অনুক্রম, আমরা অনুক্রম পড়তেছি, অনুক্রম 1, 2, 3, 4, 5 ডট 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 এন হয়ে গেছে। এটা অসীম না, আমরা সসীম পর্যন্ত কোনো একটা সংখ্যা রাখছি এন, এটাকে বলা হয় অনুক্রম। একটা সিকোয়েন্স অনুসারে আগাইতেছে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। আচ্ছা, যদি আমি এভাবে বলি 2, 4, 6, 8 ডট ডট ডট, যেহেতু একটা জোড় সংখ্যা 2n, যদি আমি বলি 1, 3, 5 ডট 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 2n প্লাস 1, এটাকে বলা হয় অনুক্রম। মানে একের পরে একটা সংখ্যা, আমি দেখি বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা এরপরে কি সংখ্যা হবে সেটা বলে দেওয়া যাচ্ছে, এরপরে কি সংখ্যা হবে সেটা বলে দেওয়া যাচ্ছে, এরপরে কি সংখ্যা হবে সেটা বলে দেওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে হবে মাইনাস, প্লাস না, -1। কিভাবে বলে দেওয়া যাচ্ছে? এইটা দিকে, এই যে n, 2n, 2n - 1, এটাকে বলা হয় সাধারণ পদ, অনুক্রমের সাধারণ পদ। খেয়াল করো, এই n এর ভ্যালু আমি যদি 1 বসাই 1 পাওয়া যাবে, যদি 2 বসাই 2 পাওয়া যাবে, 3 বসাই 3 পাওয়া যাবে, 4 বসাই 4 পাওয়া যাবে। এবার দেখো 2n, যদি আমি n এর ভ্যালু 1 বসাই কি পাওয়া যাবে? 2। n এর ভ্যালু যদি 2 বসাই কি পাওয়া যাবে?
4, n এর ভ্যালু 3 বসাইলে পাওয়া যাবে 6, 8। আশা করি বুঝতে পারছি। ওকে, এবার আসি এটার ক্ষেত্রে। n এর ভ্যালু যদি 1 বসাই, 2n - 1, 2 - 1 মানে 1, 2 বসাইলে 4 - 1 3, 3 বসাইলে 6 - 1 5। সো এটাকে বলা হয় সাধারণ পদ, একটা অনুক্রম, অনুক্রমের সাধারণ পদ এইটা। তো এরকম অসংখ্য সাধারণ পদ দিয়ে ম্যাথ দেওয়া থাকতে পারে 2 মার্কের জন্য। হ্যাঁ, তো আমি কয়টা ম্যাথ দেখাই দিছি, এখানে আছে, এগুলো একটু সলভ করতে হবে। তো আমি কয়েকটা সলভ করে দিচ্ছি। যেমন n - 1, n + 1, এটা অনুক্রম বের করতে হবে। নিয়মটা কি? নিয়ম নিয়ম হলো গিয়ে n = 1 2 3 4 এরকম চেক করতে হবে। মোটামুটি 1 2 3 4 পর্যন্ত গেলেই হয়ে যায়। তো ফার্স্ট ম্যাথটা দেখি। এখানে n এর ভ্যালু 1 বসাই, n এর ভ্যালু 2 বসাবো, n এর ভ্যালু 3 বসাবো। যদি এখানে n এর ভ্যালু 1 বসাই, 1 - 1 0, মানে প্রথম n এর ভ্যালু 0 বসাইলে প্রথম পাই 0। পরে যদি 2 বসাই, n এর ভ্যালু যদি 2 বসাই, 2 - 1 2 + 1 মানে 1/3, 1/3। এবার যদি আমি 3 বসাই, 3 বসাইলে কত হবে? 3 - 1 মানে 2, 2/4, 2/4। এবার যদি n = 4 বসাই, 4 - 1 3, 3 + 1 আর 4 + 1 5, তাহলে কত পাওয়া যাচ্ছে? 3/5। খুব সম্ভবত এটা 3/5। সো আমি ধারাটা কিন্তু অনুক্রমটা আমি বের করে ফেলতে পারি। প্রথমে 0, 1/3, 2/4, 3/5। খেয়াল করি, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 5। পরেরটা কি আসবে মেজার করতে পারি, 4 নিচে আসবে 6, পরেরটা কি আসবে 5 নিচে আসবে 7। এই যে এভাবে আগাইতেছে অনুক্রমটা। সো আমরা এটা বের করে ফেলছি, এই অনুক্রমটা। ওকে, ওকে, এবার আমরা 2 নাম্বার অনুক্রমে আসি। 2 নাম্বার সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমটা বের করতে হবে। আচ্ছা, অনুক্রমটা বের করার জন্য আমাকে কি করতে হবে? যে বলছিলাম n এর ভ্যালু চেক করতে হবে। আমি আবার বলতেছি n = 1, n = 2, n = 3, n = 4। আমি 4টা ধারা চেক করবো আর কি। সো খেয়াল করি, n = যদি 1 বসাই, 1 + 1 মানে 2, -1 ভিতরে কোনো একটা, এই যদি আমরা স্কোয়ারের ম্যাথটা দেখি, -2 × -2, এটাকে কি লেখা যায়? -2 হোল স্কোয়ার। সো এটা কি আসবে? +4। অর্থাৎ যদি ঘাত পজিটিভ আসে, ঘাত যদি পজিটিভ আসে, ভিতরে মাইনাস থাকলে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। আর যদি ঘাত নেগেটিভ আসে, -2, তাহলে কি আসবে? এখানে 3 আসলে এটা আসবে -8। ঘাত যদি বেজোড় সংখ্যা আসে, তাহলে ঘাতের যে মান আসবে, যেটা সব মিলিয়ে সেটা আসবে ঋণাত্মক। আর যদি ঘাতের এই মানটা জোড় সংখ্যা আসে, তাহলে হবে ধনাত্মক। এটা আমরা জানি। তো এখানে কি আসতেছে? n এর ভ্যালু যখন 1 বসাইছি, 1 + 1 মানে 2, জোড় সংখ্যা, তার মানে এই -1টা হয়ে যাবে +1। আচ্ছা, তো এটার আর কোনো কাজ নাই, এটার এখন 1 নাম্বারের জন্য কোনো কাজ নাই। বাকি কাজটা কি? n এর মান 1, 1 + 1 মানে এখানে আসবে হাফ, হাফ পাইলাম। এবার n = 2 বসাবো। এখন যদি এখানে n = 2 বসাই, 2 + 1 মানে 3, অবভিয়াসলি ঋণাত্মক। ঠিক আছে, তো সামনে একটা ঋণাত্মক চিহ্ন আমি দিয়ে দিচ্ছি আগেই। এবার আসবে ধারাটা কি? 2, উপরে 2, n এর ভ্যালু 2, 2 + 1 মানে 3, 2/3। আচ্ছা, n = 3 বসাই, 3 বসাইলে 3 + 1 মানে 4, 4 যেহেতু জোড় সংখ্যা, সো এটা হয়ে যাবে কি? পজিটিভ, পজিটিভ হয়ে যাবে। সো 4, এটা যদি পজিটিভ হয়ে যাবে, এখানে বসাই n = 3, 3 + 1 মানে 4, 3/4, এটা পজিটিভ। আমি মোটামুটি গেস করতে পারতেছি পরেরটা কি হবে। পরেরটা হবে 4/5, নেগেটিভ। ঠিক আছে, এটা পজিটিভ, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 2 3 4 5। প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, পরেরটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। সো অনুক্রমটা কি হবে? হাফ, -2/3 +3/4 -4/5 প্লাস কমা 4 এর পর 5, 5/6, অসীম পর্যন্ত চলতে থাকবে এই ধারাটা। সরি, এই অনুক্রমটা, ধারাটা এটা না, ধারা এরকম না, এটা অনুক্রম। আচ্ছা, আমাদের 2টা ম্যাথ গেল। এবার আমরা যদি বলি 3 নাম্বার হুবহু 2 নাম্বারের মতো, জাস্ট এর ভ্যালু মানগুলো চেক করতে হবে। এবার যদি বলি 4 নাম্বারটা কি? সেম, চেক করো চেক করো চেক করো। n এর ভ্যালু 1 বসাও, n এর ভ্যালু 2 বসাও, 3 বসাও, 4 বসাও, চেক করো, চেক করতে করতে অ্যাকচুয়ালি ধরে ফেলবা অ্যাকচুয়ালি কি এখানে আসলে অনুক্রমটা কিরকম ভাবে চলতেছে সেটা। আচ্ছা, 5 নাম্বার সেম, চেক করো, চেক করে করে মানটা বের করো। আমি একটু 5 নাম্বারটা করাই দিচ্ছি। 5 নম্বরে কি বলছে? 1/2n - 1। সো চেক করি, n = 1, n = 2, n = 3, n = 4। চেক করে করে বের করে ফেলতে পারবো অ্যাকচুয়ালি কি। তো উপরে 1 এর জায়গায় রাখো, 2n, 2 - 1 মানে 2, 2 - 1 সরি 1 আসে, তাই মান আসে 1। এবার যদি n এর ভ্যালু 2 বসাই, 2 স্কয়ার স্কয়ার -1, তার মানে 1/3।
যদি আমি 3 বসাই, 2 মানে 8, 1 কমে যাচ্ছে 7, 2 মানে 16, 16 থেকে 1 কমে গেলে সেটা হয়ে যায় কত? 15। তো ধারাটা ধরে ফেলছি আমি, সেটা কি? প্রথমে আসবে 1/3, 1/7, অনুক্রমটা ধরে ফেলছি আর কি, 1/15। একটু খেয়াল করি, উপরে সব জায়গায় 1 আছে, নিচে 3, 7, 7 থেকে 15, পার্থক্যটা খেয়াল করো। 2 এর স্কোয়ারের ঘাত 15 পরে কি আসবে? 32 আসবে। 32 থেকে 1 মাইনাস করলে সেটা হয়ে যাবে কত? 31। অর্থাৎ 2 এর ঘাতটা আসবে, তার থেকে 1 মাইনাস হয়ে যাবে। 2 কি? 2 স্কোয়ার 4, 4 থেকে 1 কম 3, 2 স্কোয়ার 2 8, 8 থেকে 1 কম 7, 2 মানে 16, 16 থেকে 1 কম 15, 5 মানে 32, 32 থেকে 1 কম 31, 6 মানে 64, 64 থেকে 1 কম মানে পরবর্তী ধারাটা কি আসবে? 1/63। বুঝতে পারছি? ওকে, আশা করি ক্লিয়ার এই জিনিসটা।